গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আজকে তোমরা সকলে ভীষণ ভালো আছে, আমি বেশ ভালোই আছি। তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে মেয়ের পেছনে চেঁচামেচি। এখন ওকে করাচ্ছি ব্রাশ। যদিও বা আমার মেয়ে এসবগুলোর জন্য একটু বিরক্ত করে না, ও নিজেই ব্রাশ করবো করে লাফালাফি করে রীতিমতো। আমি ব্রাশ যখন করি আমাকে ব্রাশ করিয়ে দাও, ওরা ধৈর্যই ধরে না। তো আমি ব্রাশ ট্রাশ করলাম, করিয়ে এখন মেয়েকে করিয়ে দিচ্ছি ব্রাশ। দেখতে পাচ্ছ যেমন যেমন বলছি তেমন তেমন কথা শুনছে। আর আজকাল না ঘুম থেকে উঠতে না বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মেয়ে রাতে লেট করে ঘুমোচ্ছে, তো সকালে লেট করে উঠছে, তো সেই কারণে আর কি লেটটা হয়ে যাচ্ছে। আর ওখানে থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর সকাল সকাল উঠে পড়ে। আর আমার যে কী চাপ হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। কারণ আমি না আগাগোড়াই সকালে উঠতে পারি না, আমার একটা চাপ। রাতে আমি 2টো, 2:30, 3টে, 4টে পর্যন্ত হয়তো জেগে যাবো, আমার কোনো সমস্যাও হবে না। কিন্তু সকালে যদি আমাকে কেউ ঘুম থেকে উঠতে বলে, আমার দ্বারা আর হয়ে ওঠে না। মানে আমি ঘুম থেকে সকালে উঠতেই পারি না। আমার কাছে সকালের ঘুমটাই সব থেকে সেরা ঘুম তাই মনে হয়। কিন্তু এটা মানে কিছু করে না, সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়। কিন্তু আমি এখনও পর্যন্ত পরিবর্তন হতে পারিনি। হয়তো মেয়ে স্কুলে যাওয়া শুরু করবে, তারপরেই হয়তো আমার অভ্যেসটা ঠিক হবে। তো যাই হোক, দেখো মেয়েকে মুখটুক ধুইয়ে দিলাম, ধুইয়ে দিয়ে তারপর আবার মুখটুক মুছিয়ে দিচ্ছি। তারপরে তো দেখলেই মুখ ধুতে ধুতে ক্যামেরার দিকে তাকিয়ে কত রকম পোজ দিচ্ছিল। মানে মুখ ধুতে ধুতে ওকে পোজ দিতে হয় আর কি। যদিও বা আমার মেয়েটা একদম অবাধ্য বলা চলে না, যথেষ্টই বাধ্য, কিছু কিছু ক্ষেত্রে অবাধ্য। ওকে কখনো তো জোর করে বকে কাজ করানো যায় না। ওকে যদি বকে ভয় দেখিয়ে ভাবিয়ে কাজ করাবো, সেটা আমার ব্যর্থ চেষ্টা। ওকে একটু ভালোবাসা দিয়ে যদি বলা হয় না, তাহলে ও সব কিছুই করে দেয়। আর এই যে আমার প্রতিদিনের নতুন চ্যালেঞ্জ, ওকে খাওয়ানো, এটা আমার প্রতিদিনের জন্য নতুন একটা চ্যালেঞ্জ। আমি প্রতিদিন এটাই ভাবতে থাকি যে আজকে আমি সাকসেস হবো কিনা আমার চ্যালেঞ্জে। রেডি, এখন আমাদের পাশের বাড়িতে বিপত্তারিণী পুজো হচ্ছে, তো সেখানেই যাব অঞ্জলি দিতে। সেই জন্য পুরো রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি হয়ে গেছে। বাবা বোন এরা পরে যাবে, আমাদের আমি কি অঞ্জলিটা দেবো, সেই জন্য আমি এখন আগে আগেই বেরো না, কিনতে হবে কয়টা কাটার কয়েন ধরে ভাবছি। যে বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, সে বাড়িতে আমি আমার ছোটোবেলার অনেকটা সময় অতিক্রম করেছি। কারণ সে বাড়িতে প্রচুর লোকজন ছিল একটার সময়। এখন তো সবাই বড় হয়ে গেছে, নিজের নিজের কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে, সবার সংসার হয়ে গেছে, সবাই চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ওই বাড়িতে একটা সময় পুরো বাড়িটা পুরো জমজমাট ছিল। কারণ ছোটদি, বড়দি, বড়দা, ছোটদা, মেজদা, মানে এতগুলো মানুষ সব এক জায়গায় থাকতো, বাড়িটা পুরো রমরম করতো। আর তার মধ্যে আমি আর বোন দুজন তো এক্সট্রাই ছিলাম। মানে আমরা এত থাকতাম ওই বাড়িতে, এত যাওয়া আসা করতাম যে সবাই ভাবতো আমরা ওই বাড়িরই মেয়ে। কারণ বাড়িটি আমাদের একদম লাগালাগি বাড়ি। এখন তো আমাদের বাড়িতে পাঁচিল হয়ে গেছে, সেই জন্য অনেকটা ঘুরে যেতে হয়। আগে যখন পাঁচিল ছিল না, তখন কিন্তু কোনো বর্ডার ছিল না। মানে এক ধাপ বাড়ালেই তাদের বাড়ি, আর এক ধাপ বাড়ালেই আমাদের বাড়ি, এরকম একটা ব্যাপার। তো ওখানে যাওয়ার পর সেদিন একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ অনেক দিন পর দিদিদের সাথে দেখা হয়েছে। যদিও দিদিদের সঙ্গে বন্ডিংটা একটু অন্যরকমই ছিল, তো হুট করে দেখে না আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ অনেক দিন পর দেখা হলে যেটা হয়। আর এই যে ভিডিও ক্লিপগুলো এখন দেখছো, সেগুলো কিন্তু তার পরের দিনের ভিডিও। সেদিন যেহেতু পুজো করেছিলাম, উপোস ছিলাম, শরীরটা একটু ভালো করছিলাম, তাই সেদিন আর কোনো ভিডিও নিতে পারিনি। তো এই যে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমি সেই বিপত্তারিণী পুজোর দিনই বিকেলবেলা সব ঠিকঠাক করেছি। মানে নতুন করে মাটি দিয়েছি, মাটি দেওয়ার পরে যে পাথরগুলো কিনে এনে রেখেছিলাম, তো পাথরগুলো দেওয়া হচ্ছিলো না, তো সেদিনই সব সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করেছি। দেখবে গাছ পরিচর্যা করলে না মনটা অনেকটা ভালো হয়ে থাকে। মানে গাছের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে গেলে মনটা অটোমেটিকই দেখে ভালো লাগে। গাছের সঙ্গে যখন তোমরা সময়টা কাটাবে, তখন আমার এটা হয়, গাছের সঙ্গে সময় কাটলে বেশ ভালো লাগে। আর এই যে দেখো মাছ বাবা নিয়ে এলো, দেখতে পেলে ধুয়ে দিচ্ছিলো, এটা পরের দিনের ভিডিও ক্লিপ। বাবা মাছ টাছগুলো ধুয়ে দিল, আর তারপরে আমি কিছুটা মাছ তুলে ফ্রিজে রেখে দিলাম। সেটা রান্না করব আগামী দিন। আজকে অতটা লাগবে না, সেই জন্য যতটুকু লাগবে অতটুকু রান্নার জন্য নিয়ে নিয়েছি। কারণ আজকে আমার মা আজকেও নিরামিষ খাবে, আমিষ খাবে না। আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই এরকমই রান্না হয়, নিরামিষ আর আমিষ সম্পূর্ণভাবে আলাদা আলাদা। কারণ আমার মা আমিষটা খুবই কম খায় না বললেই চলে। তো সেই কারণেই সবসময় দুরকম রান্না করতে হয়, মায়ের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা। তো আজকেও মা নিরামিষ খাবে, তো মা নিরামিষ যেহেতু খাবে, সেই জন্য নিরামিষ আইটেমগুলো সব রান্না করে নিয়েছে মা। আর আমিষটা আমি করছি, মাছটা, ভাত তরকারি সব করা হয়ে গেছে। তারপর মাকে বললাম পুজো দিতে চলে যেতে, কারণ যেদিন মা উপোস করে তার পরের দিন স্নান পুজো না দিয়ে আবার খাওয়া দাওয়া করে না। তো মাকে বললাম স্নান করে পুজোটা দিয়ে নেবে, তারপরে এসে নয় খাওয়া দাওয়াটা করবে। সে কারণে মাকে বললাম মাছ আমি রান্না করে দিচ্ছি। আর আমার মা এমনিতেও একটু আঁশ জিনিসটা কমই রান্না করা পছন্দ করে। মাছটা তবুও করে,
কিন্তু মাংস তো একদমই হাত দেয় না। আমার মা যে কবে থেকে মাংস রান্না করেনি সেটা আমরা ভুলেই গেছি। মাঝে মাঝে মুখে বলি তোমার হাতের মাংস রান্না খেতে ইচ্ছে করছে, কিন্তু না করে করে না এমন একটা অভ্যেস হয়ে গেছে আর করতেও পারবে না। মানে এখন মাংস দেখলে কি মাংসের যে একটা কাঁচা গন্ধ হয় না, সেগুলো আর সহ্য করতে পারবে না। মানে চিকেন তো পারবেই না, কারণ আমার মা এমনি চিকেন খায় না, আমি চিকেন খাই তারপরেও তুমি গন্ধ সহ্য করতে পারি না। আর মাটনটাও খাই না বললেই চলে, ওই মাসে এক আধ পিস। মানে তুমি যদি রেগুলার নিয়ে আসো তো রেগুলার কোনো দিনই খাবে না, ওই ইচ্ছে হলেই মাসে কোনো মাসে একদিন হয়তো খাবে, খেলে ওই এক পিসের বেশি খাবেই না। তাই আমি মাকে মাঝে মাঝে বলি তুমি বেকার আমিষ হয়ে আছো কেন, তুমি তো নিরামিষ হয়ে যাও, পুরোপুরি নিরামিষাশী হয়ে যাও এরকম। তো বেকারই শুধু নাম নাম করার জন্য তুমি আমিষ খাও, এরকম খাওয়া নাওয়া খাওয়া দুটোই সমান। তো যাই হোক, আমার মা আমিষ রান্নাও করে না, আমি সেভাবে খাইও না। আমিষটা আমি আর বোনই বেশি রান্না করি। আর বিয়ের আগে থেকেই আমার রান্নার প্রতি মানে খুব আগ্রহ রান্না করার। আমার মা কোনোদিন আমাদের কিন্তু রান্না করতে বলেনি, রান্নাঘরে আসতে বলেনি। আমি বিয়ের আগে থেকে নিজেই রান্নাঘরে প্রচুর আসি, আর রান্নাবান্না করা একটা মানে আমার নেশার মতো, খুব ভালো লাগে আমার। তো সেই কারণেই মার মানে আমাদের দোষেও মার অনেকটা ছেড়ে গেছে। কারণ সবজি রান্না আমরা করি চাই না করি, মাছ মাংস এলে কিন্তু সবসময় রান্না করার জন্য লাফালাফি করতাম। তো সেই জন্য আমরা করতে করতে মায়ের ওই দিকটা একদম ছেড়ে গেছে আর কি। আর এখন বোন করে, এখন তো আমি চলে গেছি বিয়ে হয়ে, বোনের কাঁধে এসে পড়েছে সেই বোঝাটা, এখন বোন করে। এইদিকে আমার মেয়েকে দেখো, ওর মানে এত রোদ্রের মধ্যে নাকি বৃষ্টি বৃষ্টি খেলতে ইচ্ছে করছে। ও উপরে ওই দেখো বোতল থেকে জল নিয়ে এসেছে, জল নিয়ে উপরে ছিটাচ্ছে। ওর মিমিকে বলছে ছিটিয়ে দিতে, ও ছাতা নিয়ে লাফালাফি করবে, ওর মিমি ছিটিয়ে দিচ্ছে না তো ও বোতল থেকে উপরে জল দিচ্ছে, এরকম একটা অবস্থা। মেঘ বলছে বৃষ্টি হবে, কই মেঘ তো আমি দেখতে পাচ্ছি না আকাশে। আকাশে তুই কোথায় মেঘ দেখতে পাচ্ছিস যে মেঘ বলছে বৃষ্টি হবে? কোনো মেঘ নেই আকাশে। ওগুলো রোদ, এখন রোদ, ঘরে আসতে হয়, গরম, ঘেমে তেমে চুল কি অবস্থা, ঘরে চলো আরসি। হ্যাঁ আসো, পেনোটা খুলে যাও, বলো মিমিকে যাও। তো দেখলে আমার খেপিটাকে, বৃষ্টি হবে সেই আশায় ও ছাতা নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। বৃষ্টি যে এতই ভালোবাসে, ওর মা তো বৃষ্টি ভালোবাসে, কিন্তু মেয়েও যে এত বৃষ্টি ভালোবাসবে তা আমার জানা ছিল না। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে এসছে। আমাদের বাড়িতে না যে কোনো তরকারি খুব একটা বেশি রিচ হয় না, কারণ আমার বাবা পছন্দ করে না, মানে বেশি তেল মশলাওয়ালা খাবার না পছন্দ করে না। বাবার আবার প্রেশারের প্রবলেম আছে, সেই জন্য মানে করেও দিই না, তেল মশলাটা কম করারই চেষ্টা করি। আমার আবার রিচ খাওয়ার ভীষণ ভালো লাগে, মানে আমার একটু কী বলবো, মশলা তেল এগুলো বেশি হয়ে যায় রান্না করতে গেলে, অনেক কষ্টে আমি চেষ্টা করি একটু কম করার, তবুও অনেক সময় বেশি বেশি হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে আবার মানে সবাই রিচ খেতে পছন্দ করে, আর আমিও নিজেও রিচ খেতে পছন্দ করি, তো সেখানে আবার রান্নাবান্না নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকে না। আর এই যেটাকে দেখো খাওয়াতে বসিয়েছি, এখন যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই। খাওয়ার নিয়ে রীতিমতো আমাকে ওর পেছন পেছন এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াতে হয়, আর রীতিমতো ও যতক্ষণ খাবে আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা কন্টিনিউ বকবক করতে হয় ওর পেছনে। কী করছো তুমি এটা? শাড়ি পরছো? তো মুখেটা খেয়ে সকাল থেকে হয়েছে শাড়ি পরার নেই, আমি যখন কতবার সকাল থেকে শাড়ি পরিয়ে দিলাম সে আর বলার মতো নেই। এমনিতে এত গরম, তার মধ্যে বলো তো এগুলো ওড়না জড়িয়ে রাখলে কতটা বেশি গরম লাগবে, কিন্তু না, সেটা আর বুঝবে এই ছোটো মানুষগুলো না কিচ্ছু বোঝে না। তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম উপরে আজকে মিনি কিচেনের ভিডিওগুলো আজকে শ্যুট করলাম, কারণ অনেকদিন হলো মিনি কিচেনের ভিডিও দেওয়া হয়নি, তো আজকে সেটাই করলাম, মিনি কিচেনে রান্না করলাম আর কি। আর তারপরে দেখো আমার মিনি কিচেনের জিনিসপত্র নিয়ে আমার মেয়ে শুরু হয়ে গেছে আমাদের সাইকেল পুতুল কিছুই দেবে না। আর এই পুতুলটা জানো তো আমি নিজেই তৈরি করেছিলাম। তো থাকলো আবার সেই বিভৎস গরম মানে শুরু হয়ে গেছে, এত গরমে মানে থাকা যাচ্ছে না ঘরে। একটু আগে আমার মিনি কিচেনের রান্নাটা কমপ্লিট করলাম, তো উনুনটা গরম ছিল আমি নিয়ে যেতে পারিনি, সেই কারণে এখানে আমার হাতে দেখো কালি হয়ে গেছে, ধোয়া হয়নি হাতটা, মুছেছি কিন্তু ধোয়া হয়নি, গরমটা কমেছে। এক্সট্রা সবজি যেগুলো বেঁচেছিল সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। অনেক দিন পর মিনি কিচেনের ভিডিওগুলো বানালাম, অ্যাকচুয়ালি এখানে এসে না বানানোই হয় না, উপরে আসা হয় না, গরম লাগে, তারপর মানে এই টাইমটা একটা অভ্যেস হয়ে গেছে ঘুমানো রেস্ট করা, সেই জন্য হয় না। তো আজকে ভালো নাচে কোনো মধ্যে রেস্ট করবো না, আজকে উপরে এসে ভিডিও বানাবো। আর মাটি পাচ্ছিলাম না,
এই যে দেখো, ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম প্লাইবোর্ডটা, তো একদিন এই প্লাইবোর্ডে রান্না করেছিলাম, দিয়ে না বাইরেই থেকে গেছিলো, তো বৃষ্টিতে ভিজে সব মাটিগুলো উঠে গেছিলো। তো এই মাটি পাচ্ছিলাম না এটা ল্যাপার জন্য, সেই জন্য আরও ভিডিও বানাতে পারছিলাম না। আর এই দেখো এই জলটা, এর মধ্যে পেঁয়াজ রসুনের খোসা সবজির খোসা দিয়ে কি একটু রাখা ছিল, তারপরে এই জলটা এখন গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এই জলটা নেই গাছের জন্য খুব উপকারী, তো সেই জন্যই বোন এই জলটা বানিয়ে রেখেছিলো। তো আজকে এই জলটুকুই দেবো, আর অন্য কোনো জল আজকে দেওয়া হবে না। তো দেখো আমাদের স্থলপদ্ম গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বেশ। আর এই পেয়ারা গাছটা কিন্তু খুব বেশি দিন হয়নি, কিছুদিন হলো নিয়ে এসেছি। দেখো নতুন নতুন পাতা বেরিয়েছে, কী সুন্দর লাগছে না দেখতে। মানে যখন কোনো গাছ লাগানোর পর যত্ন নেওয়ার পর এরকমভাবে নতুন পাতা ফুল ফল দেয় না, কী যে আনন্দ হয় মনের মধ্যে, সেটা মানে বলে প্রকাশ করা যাবে না। আর এটা হচ্ছে হাজারি গোলাপ, শীতের সময় প্রচুর গোলাপ হয়। মানে এবার তো একটুখানি গাছটা অনেকটাই ছোট ছিল, এত গোলাপ হয়েছিল কি বলবো, মানে এক একটা ডালে 100টা 150টা গোলাপ এরকম। তো সেই গাছটা এখন ফুল তুলতে কিছু হবে না, এই সিজনে তো ফুল হওয়ার নেই, তার জন্য গাছটা ভালো করে কেটে দিচ্ছি, যাতে সিজন আস্তে আস্তে আবার নতুন ডালপালা ছেড়ে যেন অনেকটা ফুল হয়। আর এখানে দেখো প্রচুর গাঁদা গাছও আছে, যেগুলো সিজনে হয় এইসব ফুলগুলো। তো বুঝতে পারছিলাম না যে গাছগুলো কী করবো, তুলে ফেলতেও মায়া লাগছিলো, জ্বরগুলো একদম মানে তোলাও যাচ্ছিলো না টেনে। তো খুব মায়া লাগছিলো যে গাছটা একদম মানে তুলে ফেলবো। তো বোনকে বললাম কেটে দে, যদি কেটে দিই দেখি যদি আবার সিজনের সময় পাতা লতা বেরোয় তাহলে পরে ফুল হবে, আর যদি না হয় তাহলে ভাববো যে হয়তো এগুলো তুলেই ফেলতে হয়। অ্যাকচুয়ালি আমি জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও যে গাঁদা ফুল কি একদমই তুলে ফেলতে হয় গাছগুলো, নাকি মানে সব পাতা লতা কেটে দিলে আবার নতুন করে নতুন পাতা লতা গজায়, সেটা আমার ঠিক জানা নেই। কিন্তু গাছটা তুলতে মোট কথা খুব মায়া লাগছিলো, সেই জন্য গাছটা তুলে ফেলিনি, একটু ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম। আবার এইদিকে একটা গাঁদা গাছ আছে, যেটা আবার অফ সিজনেও ফুল হয়েছে, মানে কোনো ডালে ফুল হয়নি, শুধু একটা ডালেই ফুল হয়েছে। আসলে গাছটা দেখে যে রোজ জল দেওয়া হয়, রোজ যত্ন নেওয়া হয়, তো এত যত্নের ঠেলায় ও মানে লজ্জা পেয়ে মানে ফুল দিয়েছে। ভাবছি যে একটা যদি ফুল না দিই তাহলে অনেক লজ্জার বিষয়, সেই জন্য মনে ফুল হয়েছে একটা, দাঁড়াও দেখাবো তোমাদের কিছুক্ষণ পরে। তো এদিকে নয়নতারা গাছগুলো সব আমি কেটে দিয়েছি, কারণ নয়নতারা গাছগুলো অনেক বড় সড়ো হয়ে গেছিলো। কিন্তু আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে নয়নতারা গাছগুলো হয়ে কেটে কুটে দিলে আবার নতুন ডালপাড়ায় বেরিয়ে বেশ ভালো ভালো ফুল হয়, সেই কারণে। এই যে দেখো যে গাঁদা গাছের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই গাঁদা ফুলগুলো। দেখো দুটো ফুল হয়েছে, মানে ফুলগুলো ঠিক ভালো না, যেহেতু অফ সিজনের ফুল, কিন্তু হয়েছে এটাই অনেক, দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো তবুও সব গাঁদা গাছের গাছগুলো সব কেটে দিলাম। আর এদিকে দেখো মেয়েকে, মানে এর এত এনার্জি, আমার বোন ওকে কাজ দিয়েছে যে তুই হচ্ছে যে এই কাঁঠালের মানে বীজগুলো সব এই বোতলের মধ্যে ভরে দে। না, উনি এবার কাজটাকে এক্সট্রা বাড়িয়ে ফেলেছেন, উনি আবার চোকাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরে পড়ছেন। এই সিনটা দেখো, আমি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম যে কত জোরে হাওয়া হচ্ছে তোমাদেরকে এটা দেখানোর জন্য, আর হঠাৎই দেখি যে কতগুলো কালো কালো কি যেন আমাদের দিকে ধেয়ে আসছে। তারপর দেখি এগুলো পাতা, আর আমার বোন ভেবেছে যে অনেকগুলো পাখি মনে হয় একসঙ্গে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। মানে বোন আমাকে জাস্ট বলতে যাচ্ছিলো দেখ কতগুলো পাখি, তারপরে তাকিয়ে দেখছে যেগুলো পাতা। মানে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো জানো। আমাদের রাস্তার ওই পাশে একটি বাগান আছে, তো আমার মনে হয় ওই বাগানে যতগুলো বুড়ো পাতা ছিল, এমন একটা দমকা হাওয়া দিয়েছে যে ওই হাওয়াতে সেই বাগান থেকে আমাদের বাড়ির ছাদে সব পাতাগুলো উড়ে এসেছে। বাগানটা কিন্তু একদম কাছে না, দেখতেই পাচ্ছ ওদিকে বড় বড় গাছ দেখতে পাচ্ছ, কিন্তু মানে একদম আমাদের বাড়ির ছাদে এসে এমন করে এসেছে না, সত্যি খুব ভালো লাগলো কিন্তু দেখতে। আর ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে, যাক বাবা একটু চারিদিকটা ঠান্ডা হবে, যে পরিমাণে গরম পড়েছে রাতে একদম ঘুম হয় না, মানে সবথেকে বেশি কষ্ট রাতেই হয়, কারণ এত গরমে জানলা দরজা বন্ধ রাখলে না ঘরটা আরও বেশি গরম হয়ে যায়। আর আমার আবার জানলা দরজা খুলে একদম ঘুম আসে না, মানে সারা রাত আমি একবার জানালা বন্ধ করে একবার জানালা খুলি, মানে আমার যেন কি আবার অস্বস্তি ফিল হয় জানালা খুলে ঘুমালে, আমি একদম ঘুমোতে পারি না। তো যাই হোক, আর এদিকে দেখো আমার বোন এখনও জল দিয়েই চলেছে গাছে, আর আমি বসে বসে বকবক বকবক করছি, গাছ দেখছি, প্রকৃতি দেখছি, এইসবই করছি। তো আমার মেয়ে দেখো নিষ্ঠার সাথে কাজ করছে, মানে ওকে তো একটু কাজ বলা হয়েছে, ওর কাজটা বাড়িয়ে চাড়িয়ে নিয়েছে আর কি, সেই জন্য। আর এদিকে দেখো চাঁদ মামা আবার ওকে মারছে মেঘের আড়াল থেকে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার নতুন একটি ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও। তো চলো টাটা।